নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। মহাভারতে মনে আছেন আপনাদের, পাণ্ডবরা বিরাট রাজার আশ্রয় ছিলেন অজ্ঞাতবাসের সময়। গণতন্ত্রে অবশ্য বিরাট রাজারা নেই, কিন্তু বিরাট বিরাট নেতারা আছেন। আর এখন সিবিআইয়ের অভিযোগ যে সুদীপ্ত সেন এত লক্ষ মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা নয় ছয় করে যখন শেষ পর্যন্ত গ্রেফতার হলেন, তখন তার পরিবারের দায়িত্ব বিরাট রাজার মতোই এই রাজ্যের এক বিরাট নেতা পালন করেছিলেন, এবং তিনি অকারণে পালন করেননি। তার বিনিময়ে কোটি কোটি টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি আরেকজন বিরাট মাপের নেত্রী এবং আরেক নেতার সাহায্যে এই পরিবারটিকে একেবারে আগলে রাখেন। সিবিআই যখন এই প্রশ্ন সেই বিরাট মাপের নেতাকে করেন, তিনি স্পষ্টতই গোটা বিষয়টা অস্বীকার করেন, কিন্তু এখানে থামেন না। তিনি এই যাবতীয় তার বিরুদ্ধে অভিযোগের দায় চাপিয়ে দেন তারই দলের আরেক বিরাট সর্বভারতীয় নেতার ওপর। সেই নিয়েই আমাদের এই বিরাট অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, স্ত্রীকে বাঁচাতে কোটি কোটি টাকা প্রভাবশালীদের দিয়েছেন সুদীপ্ত, দায় এড়াতে গৃহযুদ্ধ শাসকের অন্দরে। আলোচনার জন্য আছেন আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন রিজু ঘোষাল, কংগ্রেস নেতা, আরেকদিকে আছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে যে বিরাট অভিযোগটা সিবিআই সূত্রে পাচ্ছি আমরা, সেই ঘটনা আপনাদের সামনে। দ্বিতীয় স্ত্রীকে নিরাপদে রাখতে পালানোর আগে প্রভাবশালীদের হাতে বিপুল অঙ্কের টাকা পৌঁছে দিয়েছিলেন সুদীপ্ত সেন। সিবিআইয়ের দাবি, গোপন সূত্র মারফত এমনই তথ্য এসে পৌঁছেছে তাদের হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, মদন মিত্রর হাত হয়ে ওই টাকা পৌঁছেছিল শ্রমিক সংগঠনের এক নেত্রী এবং স্থানীয় এক নেতার কাছে। সিবিআইয়ের দাবি, সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন হন্যে হয়ে সুদীপ্ত সেনের পরিবারের খোঁজ চালাচ্ছে, তখন বাগুইয়াটির একটি ফ্ল্যাটে নিরাপদ আশ্রয়ে লুকিয়েছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালি। এর তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, ফেরার হওয়ার আগে সুদীপ্ত সেন বিপুল অঙ্কের টাকা রেখে গিয়েছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালি এবং প্রথম পক্ষের ছেলে শুভজিতের কাছে। তাদের বলেছিলেন, টাকাগুলো রেখে দাও, আমি না থাকলে কাজে আসবে, নিরাপদে থাকতে পারবে, দরকার হলে কাউকে এই টাকা দিও, যাতে সে সেই মতো ব্যবস্থা করে দিতে পারে। সিবিআই সূত্রে দাবি, সেই মতো এখান থেকে একটি বড় অঙ্কের টাকা মদন মিত্রকে দেন পিয়ালি এবং শুভজিৎ। মদন মিত্র তাঁদের জন্য একটি নিরাপদ আশ্রয় খোঁজার দায়িত্ব দেন এক শ্রমিক নেত্রীকে, যিনি আবার সেই দায়িত্ব দেন এক স্থানীয় নেতাকে। সিবিআই সূত্রটির দাবি, শুধু দায়িত্ব নয়, মদন মিত্রর হাত হয়ে টাকাও পৌঁছেছিল ওই শ্রমিক নেত্রী এবং স্থানীয় নেতার হাতে, যাঁরা দুজনে মিলে বাগুইয়াটির একটি ফ্ল্যাটের পিয়ালির নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করে দেন। পরিবারকে নিরাপদে রাখতে সুদীপ্তর এই নানা চেষ্টারই অঙ্গ হিসেবে তার স্ত্রী পিয়ালি সেনের বিরুদ্ধে নিউ টাউনের একটি ফ্ল্যাটে নাম ভাড়িয়ে থাকার অভিযোগও উঠেছে। পরিচারিকার অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের প্রাথমিক অনুমান, সেখানে স্বামী পরিচয় দিয়ে তার সঙ্গে থাকতেন এক জাতীয় স্তরের নেতা, যাতায়াত ছিল রাজ্য স্তরের এক নেতারও। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মদন মিত্র। ইতিমধ্যেই অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু, রাজারহাটে তোলাবাজি আমরা দেখেছি, সেই তোলাবাজি নিয়ে গন্ডগোলের ছবিও দেখেছি, কিন্তু এটাও তো এক ধরনের তোলাবাজি। মানে আমি বলছি, 17 লক্ষ মানুষ প্রতারিত, 100রও বেশি আত্মঘাতী, সেই ব্যক্তির টাকার বিনিময়ে তার স্ত্রীকে প্রোটেকশন দেওয়া, মানে প্রোটেকশন মানি তো সিবিআইয়ের অভিযোগ। তাই আমি উল্টে আরেকটা প্রশ্ন করি, যদি আপনার পকেটে 3000 টাকা থাকে খরচের জন্য, যেটা যেমন ইচ্ছে আপনি খরচ করতে পারেন, তখন আপনি 2 টাকা 3 টাকার জন্য কি চিন্তা করেন তার থেকে দেওয়ার জন্যে কাউকে, বা কোনো খরচের জন্য 2 টাকা 3 টাকার কথা ভাবেন? যেখানে 3000 কোটি টাকা তৃণমূল কংগ্রেস নামক বাড়িটা পেয়েছে, সুদীপ্ত সেন সামনে আছেন, তার থ্রু দিয়ে, তার মাধ্যমে পেয়েছেন যথেচ্ছ খরচ করার জন্যে, সেখানে এই 10 কোটি টাকাটা কি মানে রাখে, বা 15 কোটি টাকা কি মানে রাখে? ঘটনাটা হচ্ছে, এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা বাড়ির ঘটনা এবং বাড়ির আভ্যন্তরীণ ঘটনা। এই বাড়িটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বাড়ির মালকিন হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো যুক্তিটা দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি তাই হতো, তাহলে আমি গ্রেফতার করাবো কেন সুদীপ্ত সেনকে? সুদীপ্ত সেনকে গ্রেপ্তার না করালে আপনি ভাবতে পারেন, এখানে ওনার বাড়ির সামনে যে ঘটনা ঘটেছিল, উনি তো আশা করেননি যে 17 লক্ষ লোক এইভাবে এগিয়ে আসবে। বাংলায় হাহাকার, এবং সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য উনি পরপর 3টে স্টেপ নিলেন।
সুদীপ্ত সেন তো পাকিস্তানে পালাচ্ছিলেন, আমরা এখন সবাই জানতে পারছি। কি করে যাচ্ছেন? একজন ফোন খোলা রেখে তার দলের অন্যতম নেতার সঙ্গে ৮০-৭৯ বার কথা বলে, সবকটা ফোন খোলা ছিল বলে সব ফোন খোলা ছিল, তারপরে এগুলো তো মানুষ বিশ্বাস করছে না এখন। তখন ওসব বলেছিলেন আমার পুলিশ গ্রেপ্তার করেছে। কথাটা হচ্ছে তারপরে উনি যা যা স্টেপ নিলেন সব ড্যামেজ কন্ট্রোল, 500 টাকার ফান্ড, আমাদের সরকারি টাকায় টাকা দেওয়া, ওসবগুলো এখন আমি আলোচনাতেই যাচ্ছি না। আজকের আলোচনা হচ্ছে যে ঘটনা আপনি বললেন যে মহাভারতের বিরাট পর্বের মতন এখানে যে লুকিয়ে রাখার ঘটনা, 1 বছর লুকিয়ে থাকতে হবে, সেই রকমই মহাভারতের মতন এখানে সুদীপ্ত সেনের সিট খুঁজে পাচ্ছে না নাকি? সিট, আবার বলছি, সিটের 23 জন আইপিএস অফিসার আর তাদের সঙ্গে 122 জন হচ্ছে অর্ডিনারি পুলিশ অফিসার, তারা খুঁজে পেলেন না। রূপলেখা গুহ থেকে গেলেন এখানে, আপনারা খুঁজে পেলেন, এতদিন পরে হলেও খুঁজে পেলেন, সিট খুঁজে পাইনি, এটা বিশ্বাসযোগ্য আমরা মনে করি না। কিন্তু এবং সিবিআই দপ্তরে চিঠি দিয়ে যারা চিনতে পেরেছেন চিঠি দিয়ে জানিয়েছেন। আমাদের প্রধান বক্তব্য হচ্ছে যদি মদন বাবু জানেন কোনো ঘটনা, আমি জানি না এর মধ্যে মদন বাবু আছেন কিনা, আমি জানি না, সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত করছে, উনি বলবেন। ওভারঅল এই বাড়ির যে ঘটনা, তাতে যদি মনে করুন কোনো ঘটনা মদন বাবু জানেন তাহলে মুকুল বাবু জানেন, যদি মুকুল বাবু জানেন তাহলে মমতা দেবী জানেন। এটা হতে পারে না যে ওতপ্রোতভাবে জড়িত। আমরা পরের অংশে যাব, সেটা হচ্ছে যে রাজ্যের মন্ত্রীকে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় পুরো ব্যাপারটা একেবারে নস্যাৎ করে দেন, নাকচ করে দেন, বলে এমন কিচ্ছু ঘটেনি। কিন্তু পাশাপাশি আরেক নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি, দেখুন। সুদীপ্ত সেনের দ্বিতীয় স্ত্রীকে নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করে দেওয়ার জন্য কি টাকা নিয়েছিলেন সারদা কর্ণধারের পরিবারের কাছ থেকে? সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি জেরায় মদন মিত্রের কাছে এই প্রশ্নের জবাব চান গোয়েন্দারা। সূত্রের খবর, এই প্রশ্ন করা মাত্রই বেজায় ক্ষেপে যান মন্ত্রী। জেরা চলাকালীনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, বলেন আমার কিছু বলার আছে। সিবিআই অফিসার প্রশ্ন করেন কি বলতে চান তিনি। তখন উত্তেজিত কণ্ঠে মন্ত্রী বলেন, এইসব টাকার বিষয়ে আমি কিছু জানি না, তবে আমি জানি আমার নামে এইসব প্রচার করছেন। এইসব ফালতু কথা, মিথ্যে কথা। সূত্রের খবর, এক সর্বভারতীয় নেতার দিকে অভিযোগের আঙুল তোলেন মদন মিত্র। এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনেকের মনে পড়ে যাচ্ছে কয়েক মাস আগে এক সর্বভারতীয় নেতা এবং এক প্রভাবশালী নেতার মধ্যে সিবিআই তদন্ত নিয়ে বিবাদের কথা। সূত্রের খবর, ওই সর্বভারতীয় নেতা রাজ্যের প্রভাবশালী নেতাকে বলেছিলেন, সারদা কেলেঙ্কারিতে সিবিআই তোমাকে ডাকলে তার দায় তোমাকে নিতে হবে। দলের তরফে 3 জন সাংবাদিক বৈঠক করে বলে দেবে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কেউ সারদার সঙ্গে জড়িত থাকলে সেই দায় তার একার। এরপরে ওই প্রভাবশালী নেতা নিজের উদ্যোগে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে শুরু করেন। যদিও এরপরে পরিস্থিতির বদল হয়, সিবিআই গ্রেফতারির প্রতিবাদে পথে নামে দল, পথে নামানো হয় অনুগামী খেলোয়াড় চিত্রশিল্পীদেরও। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রমিক লাহিড়ীর কাছে আসবো। শ্রমিকবাবু, আমি একেবারে আজকের ঘটনায় ফিরতে চাইব। মুকুল রায় 15 দিন সময় চেয়েছিলেন, 7 দিন দেয়া হয়েছে। তিনি এখন বলছেন 27 তারিখের পর আসবো, যদিও কালকে কলকাতা আসছেন। 27 তারিখ অর্থাৎ মুকুলবাবুর প্রথম চাওয়া অনুযায়ী, যে চাওয়া সিবিআই নাকচ করে দিয়েছিল, খারিজ করে দিয়েছিল, সেটাও 27 তারিখ ক্রস করছিল না। এই বাড়তি সময় কেন বলে আপনার মনে হয়? মানে আমি বলছি 27 তারিখ হিয়ারিংয়ে কি হয়, তার সঙ্গে তাকে ডেকে যে জিজ্ঞাসাবাদ করা হবে, কি সম্পর্ক? এটা কিছুই না, যতদিন বাইরে থাকা যায়। তার কারণ ও নিজেও জানেন, একথা আমরা বারে বারে বলেছি, যে এই গোটা ঘটনার সঙ্গে তৃণমূল একেবারে সম্পৃক্ত হয়ে গেছে, নিজেকে আলাদা করতে পারবে না। এবং সর্বোচ্চ স্তরের নেতৃত্ব, এরকম কখনো হয় না। অনেক সময় বহু পার্টিতেই এরকম করাপশান দেখা যায়, একটা ইন্ডিভিজুয়াল করেছেন কিংবা 3 জন ইন্ডিভিজুয়াল করেছেন, কিন্তু গোটা পার্টিটা যুক্ত দেখা যায় না। এই যে প্রশ্নটা এর আগে আপনি তুললেন, ওনার স্ত্রীর প্রশ্ন, আপনাদের এখানে দাঁড়িয়ে আমরা এই প্রশ্ন তুলিনি যে ওনার স্ত্রীকে বিধাননগর কমিশনারেট খুঁজে পাচ্ছে না, বিধাননগর কমিশনারেট এরিয়ার মধ্যে বসবাস করছেন। আর দিল্লি থেকে অফিসার উঠে আসলেন যারা কলকাতার রাস্তাঘাট চেনেন না, তারা বিধাননগর কমিশনারেট এরিয়ার মধ্যে ও স্ত্রীকে খুঁজে পেলেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে খুঁজে পেলেন 7 দিনের মধ্যে। এ কি করে হয়? ফলে এবং যা অভিযোগ, রাজ্য পুলিশ তো পাহারা দিয়েছে ওর স্ত্রীকে, ওর ছেলেকে। রাজ্য পুলিশে ব্যবহার করেছে সারদার গাড়ি, অ্যাম্বুলেন্সে করে টাকা গেছে, পুলিশ এসকর্ট করেছে। সিবিআইয়ের অভিযোগ যে একদিন মিটিং অবধি, সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পরে একদিন তৃতীয় একটা জায়গায় অল্প সময়ের জন্য মিটিং অবধি করিয়ে দেওয়া হয়েছিল। কি না করা হয়েছে রাজ্য পুলিশের। এই যে সিট, যে কথা আপনিও বলবার সময় জয়প্রকাশ দাও বললেন, এ তো সিট গঠন করা হয়েছিল গোটাটাকে আন্ডার কার্পেট দেওয়ার জন্য। কিভাবে প্রফেশনালি কাগজপত্র ধ্বংস করতে হবে। তোমাকে মনে করিয়ে দিই, যে বাড়িটাতে সুদীপ্ত সেন থাকতেন,
ওই বাইরের তদন্তকারীরা এসে যখন সিল ভেঙে ঢোকেন তখন দেখেন যে বাড়ি একদম ঝাঁ চকচকে। বলে কতদিন বন্ধ ছিল, বলেছে যে 4 মাস 5 মাস, বলে 1 ফোঁটা ধুলো নেই কেন, সিটের দিকে তাকান। এই প্রশ্নটাই আমরা বলেছি, এবং প্রতিটা আসবাব ব্যবহার হচ্ছে তার একেবারে সুস্পষ্ট প্রমাণও সেখানে ছিল। ফলে গোটাটাই হচ্ছে রাজ্য সরকার নির্লজ্জভাবে প্রশাসনকে ব্যবহার করেছে। এইসব অফিসাররাও বাঁচবে না, আস্তে আস্তে তারাও আসবেন। একটা অংশ আবার কিছু তথ্য ফাঁস করে দিয়ে ভাবছেন যে আমরা বোধহয় বাঁচবো। একটা বড় অংশ এই অফিসারদের তারাই তথ্য এসব দিচ্ছে বলে শোনা যাচ্ছে, এবং তার ভিত্তিতেই তারা সব ধরছে। তৃণমূলের অনেক নেতাকর্মী যারা বলছি, দ্বিতীয় এই তৃণমূলের মন্ত্রীরা ওই আইপিএস অফিসারদের মতোই ভাবছেন। কোনো মন্ত্রী বা নেতা যারা এখন ইন্টারোগেশনের আওতায় আছেন অথবা জেলে আছেন, যে তারাও যদি কিছু তথ্য দিয়ে নিজেরা খানিকটা হলেও কম শাস্তি পেতে পারেন। ফলে মুকুলবাবু আজকে এড়াতে পারেন, কালকে এড়াতে পারেন, কিন্তু এদেশের সংবিধান, আইন কানুন এসব এড়িয়ে তো চলা যায় না। গত 3.5 বছর ধরে আইন কানুন সংবিধান কিছু মানেনি তৃণমূল। এখন এইটা যদি মনে করে যে অমান্য করব, ওটা হয় না। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। সুপ্রিম কোর্টে গেছেন, আমরা তো বরাবর বলছি যে আপনি সিবিআইতে কেন ধর্ণা দিতে গেছেন, তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, ওখানে যান। ভালো কথা, ওরা ওখানে গেছে, যদিও রাজ্য সরকার গেছে। রাজ্য সরকার কিভাবে রিলেটেড আমি তো জানি না, ফলে রাজ্য সরকার ওখানে গিয়ে কি বলবে তাও জানি না। সে আগামী দিনের কথা, সে কোর্টে যা হবে হবে। কিন্তু এখানে যেতে উনি ভয় পাচ্ছেন কেন? একটা কারণেই ভয় পাচ্ছেন, উনি যদি চলে যান, আর কেন নবান্নের ডাকের পর দিল্লিতে কি বলেছিলেন, এটা হচ্ছে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি কোনো ভান করব না, এই কথা বললেন, নবান্ন থেকে ফিরে আসলেন। তার মানে কি এই যে বনগাঁর নির্বাচন আছে, বনগাঁর নির্বাচন আছে, নির্বাচনে ওকে দরকার, কিসের দরকার? টাকার দরকার। প্রচারে তো দরকার নেই, বোঝা গেল 15 মিনিটের 13 মিনিটের সভা করেছেন। তার মানে কি টাকার দরকার? গোটা পার্টির টাকা কার কাছে থাকে? সেই টাকাটা ব্যবহার করবে বলে কি ওকে বাইরে রাখার জন্য পরামর্শ দিল? এইরকম অনেক প্রশ্ন ঘুরছে। এবং এই যে 50,000 টাকা, আপনাদের চ্যানেলেও আমি বলেছি 50,000 টাকা আজীবন সদস্য, এটা আসলে যে টাকা সারদা সহ অন্যান্য চিটফান্ডের তৃণমূল নেতাদের কাছে আছে, এর মাধ্যমে ওই কালো টাকাকে সাদা করা হচ্ছে। দেবনারায়ণ বাবু, হ্যাঁ বলবো কি, এখন তো অনেক প্রশ্ন। শ্রমিক বাবু, যাই হোক, ওনারা তো সততার লড়াই করছেন। তার মানে সারদা না, সততার লড়াই। সারদার দুটো কোম্পানিও কিন্তু এখন ধরা হয়নি, সারদা গার্ডেন রিসোর্ট, সারদা হাউজিং এখনো ধরা হয়নি। এটা সত্য কথা, দুটো জিনিস এখনো ধরা হয়নি। কেউ যদি সততার লড়াই করে, আরো না, আর একটা জিনিস বলছি, কদিন আগে এই যে আনন্দবাজারেও পড়েছি, 4টে কোম্পানি। আমাকে তো বলতে দিন। এমপিএস 1982, রোজভ্যালি 1995, সিলিকন 2002, শুরু হচ্ছে। অত এটাকে যদি মনে করেন সিবিআই যদি মনে করে যে আমি অমুককে বাঁচাবো, সিপিএম বাঁচাবো, কংগ্রেস বাঁচাবো, অমুক বাঁচাবো, এসব মনে করলে না, এটা গটাপ কেস। এই যে আষাঢ়ে গল্পগুলো বিরোধীরা তৈরি করছে, তো আষাঢ়ে গল্প। মুকুলবাবুকে আমি একটা কথা সিপিএম মানে বিজেপি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি আষাঢ়ে গল্প বলছেন, মদন বাবু জেলে, ওটা আষাঢ়ে গল্প? রাজ্যসভা করবেন না, আষাঢ়ে গল্পের কথা হচ্ছে। আমরা এইবার আপনাদের একটা আষাঢ়ে গল্প দেখাবো, যদিও এই নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারেন, তার সন্দেহকে আমরা সম্মান করি। আষাঢ়ে গল্প হচ্ছে সেইটা যেটা একজন সাংসদ হঠাৎ সারদা সহ 16টা কোম্পানি নিয়ে চিঠি লিখলেন। তিনি স্বীকার করলেন তিনি ভুলে গেছেন, ক্যামেরা তো ভোলেনি। তিনি বলেছিলেন যে এই চিঠি তিনি লিখেছেন, সেই চিঠির প্রতিক্রিয়া হয়েছে। এখন রাতারাতি বলছেন তিনি কোনো চিঠিই লেখেননি। আষাঢ়ে গল্প না সত্যি ঘটনা? দেখুন।
চিঠিটা লিখেছিলাম বিকজ অফ দ্য চিট ফান্ড ভীষণভাবে চলছিল পশ্চিমবাংলায়, গরিব মানুষরা পড়ছিল। আমি ব্যাপারে কিছু জানি না, আমি অবগত নই কিছু ব্যাপারে। তিনি পাঠালেন চিঠি, আবার তিনি নাকি কিছু জানেন না। অনেকে কটাক্ষের সুরে বলছেন নেত্রীর বকুনি এড়াতে মানুষকে কি না করতে হয়। তাপস পালের এই উলটপুরাণ ঘিরে এখন এমন মন্তব্যই করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ। সারদা কেলেঙ্কারির তদন্ত নেমে তৃণমূল সাংসদের চিঠির কপি হাতে এসেছে সিবিআইয়ের তদন্তকারীদের। এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই খবর সম্প্রচারিত হয়েছে। চিঠিটা লিখেছিলাম বিকজ অফ দ্য চিট ফান্ড ভীষণভাবে চলছিল পশ্চিমবাংলায়, গরিব মানুষরা পড়ছিল। তারপরে যখন চিটফান্ড নিয়ে প্রচন্ড চলছে তখন আমি প্রণব মুখার্জিকে চিঠি লিখেছিলাম যে চিটফান্ডটা চলছে, আমার মনে হয় যে চিটফান্ড বন্ধ করা উচিত পশ্চিমবাংলায়। কিন্তু আপনি যখন চিঠি লিখেছেন অবশ্যই আপনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বা দলনেত্রীকে জানিয়েছিলেন? মুখ্যমন্ত্রী জানেন, দলনেত্রী সব জানেন, এভরিথিং তিনি জানেন। 2010 সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন বেআইনি স্কিম চালিয়ে চড়া সুদে বাজার থেকে টাকা তুলছে কিছু প্রতারক সংস্থা। সংস্থাগুলির প্রকৃত কর্মকাণ্ড সম্পর্কে না জেনে ফাঁদে পা দিয়ে দিচ্ছে অসংখ্য মানুষ। এই সমস্ত সংস্থাগুলির প্রতারণামূলক কাজকর্ম অবিলম্বে বন্ধ করা দরকার, না হলে সাধারণ মানুষ এখন যেভাবে প্রতারিত হচ্ছেন ভবিষ্যতেও হয়ে যাবেন। চিঠিতে তাপস পাল যে 16টি সংস্থার নাম উল্লেখ করেছিলেন তার 8 নম্বরে নাম ছিল সারদা রিয়েলটির। অর্থমন্ত্রীর পাশাপাশি আরবিআই, সেবি এবং আরওসিকেও এই চিঠির কপি দিয়েছিলেন তাপস পাল। এছাড়াও যাঁদের তৃণমূল সাংসদ এই চিঠির কপি দিয়েছিলেন তারা হলেন আইবির তৎকালীন ডিরেক্টর নাপরাজিত মুখোপাধ্যায়, তৎকালীন এডিজি সিআইডি রাজ কানোজিয়া এবং তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। তাপস পালের চিঠির কথা প্রকাশ্যে আসা মাত্রই আক্রমণ আরও জোরালো করে বিরোধীরা। প্রশ্নের মুখে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর দাবি। এটা সিবিআই আমাদের কাছে ফরওয়ার্ড করেছিল এবং সেটাও ফরওয়ার্ড করেছিল বিধাননগর থানার কাছে। সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি। তারা টিভির যে ঘটনা, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি যখন ওরা একটা ডায়েরি লজ করে, এফআইআর লজ করে। বিরোধীরা প্রশ্ন তোলে তৃণমূল সাংসদই যখন 2010 সালে চিঠি দিয়েছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে দাবি করেন তিনি সারদার অনৈতিক কাজকর্ম সম্পর্কে 2013 পয়লা বৈশাখের আগে কিছুই জানতেন না। আর তাঁর চিঠিতে দলনেত্রী বিব্রত বুঝতে পেরে তৃণমূল সাংসদের গলায় এখন ভিন্ন সুর, চিঠি দিয়েও অস্বীকার। এই আপনি তো চিটফান্ড নিয়ে 2010-এ তো আপনি আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি অবগত নই কিছু ব্যাপারে। চিটফান্ড সংক্রান্ত আমি এই ব্যাপারে কিছু অবগত নই। প্লিজ আপনার দলের যে নেতারা যেভাবে এই ব্যাপারে অবগত নই কিছু। থ্যাংক ইউ। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে তাপসের এই অসত্য বচন প্রথমবার নয়। এর আগে খুন ধর্ষণের হুমকি দেওয়ার পর দলের কাছে ক্ষমা চেয়ে লেখা চিঠিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেছিলেন নির্বাচনী প্রচারে তাপ উত্তাপের মধ্যে আমার বলা কিছু কথা আপনাদের বিচলিত করেছে। কিন্তু অশালীন মন্তব্যের সাফাইয়ে তাপস পাল নির্বাচনী প্রচারে তাপ উত্তাপের যুক্তি দিলেও সত্যিটা হচ্ছে তৃণমূল সাংসদে হুমকি দিয়েছিলেন 14 জুন। যদি আমার তৃণমূলের কারোর গায়ে হাত দেয় তার কুষ্টি আমি শেষ করে দিয়ে চলে যাব। অর্থাৎ লোকসভা ভোট মিটে যাওয়ার প্রায় 1 মাস পরে তখন এত নির্বাচনী তাপ কোথায় পেলেন তাপস পাল? সে জবাব অবশ্য এখনো মেলেনি তৃণমূল সাংসদের কাছে। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। রিজু, অনেকে বলেছিলেন যে আরেকটি বড় চিটফান্ড কোম্পানির জন্য সেই নামটা বাদ রেখে তাপস পাল সারদা সহ 16টা কোম্পানির নাম লিখেছিলেন। আমি সে কথা যাচ্ছি না, কিন্তু এখন তো কৃতিত্ব নিতে পারেন যে আমি সবার আগে সবাইকে সতর্ক করেছিলাম সারদার ব্যাপারে। আজকে কেন তাপস পালকে বলতে হচ্ছে যে তিনি কিছু জানেন না? মজাটা কি জানো শুনুন, মজাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে অবগত নয় আর জানেন না দুটো একটা জিনিস না। আমার বাংলা জ্ঞান খুব সীমিত, আমি কিন্তু একবার কথা বলিনি, আমি করিনি। অবগত নই আর জানি নার মধ্যে বাংলার ভেদাভেদ ব্যাকরণ আমার অত জ্ঞান নেই। দেবনারায়ণ বাবু মাস্টারমশাই মানুষ, উনি বলতে পারবেন। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতেই আমি যেটা বুঝেছি, আজকে সারদা রিয়্যালটির কথা যদি 2010 চিঠি লিখলেন, আবার বললেন মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বলেননি, বললেন মুখ্যমন্ত্রী সব জানেন। সো ইট ইজ প্রায়র নলেজ, ইটস আ প্রায়র নলেজ। যদি জেনেই থাকেন তাহলে মুখ্যমন্ত্রী 2010 থেকে 2010-এ চিঠি লিখেছে, 2011-এ তৃণমূল ক্ষমতায় এসছে, ওই তার পরবর্তীকালে যে পিরিয়ডটা রয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল বা রাজ্য সরকারের উচিত ছিল ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার সচিন পাইলট যখন পার্লামেন্টে প্রথম লিস্টটা পাবলিশ করলো, আরওসি লিস্টটা পাবলিশ করলো, 69টা কোম্পানি সুমন তুমি প্রোগ্রাম করেছিল আমার মনে আছে,
তাতে তার মধ্যে দেখা গেল 44 কি 43টা কোম্পানি পশ্চিমবঙ্গে এখানে, এবং তার মধ্যে অন্তত 30টা কোম্পানি এমন যে কোম্পানিগুলো 2011 জুলাই মাসের পরে তাদের ইনকর্পোরেশন হয়েছে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নমিনাল, কিন্তু তারা এতটা ফান্ড রেজ করেছে, এইভাবে মাইক্রো ফাইন্যান্স করে করে রেজ করেছে। যদি তাই হয়ে থাকে, এখন তাপস পাল মশাই যেটা বলছেন এটা সত্যের অপলাপ করছে। মানে সমস্যাটা হচ্ছে যে রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হচ্ছে অর্ধসত্য কথা বলা। উনি যেটা বলছেন সেটা অর্ধসত্য। উনি এখন বলছেন আমি তো জানি না, আমি তো জানি না, তার কারণ এখন যদি বলে জানে তাহলে সাংসদ পদটিও খোয়াতে হতে পারে। সেই জন্য একদম আমি একটু দেবনারায়ণ বাবুর কাছে আবার আজকের ঘটনা আসবো, যেটা একটু আগে উত্থাপিত হলো এই অনুষ্ঠানে। আপনি আমায় বলুন যে এর আগে শুভেন্দু অধিকারী, ডালুবাবু, সোমেন মিত্র, রবীন দেব সিবিআই ডেকেছে, গিয়ে কথা বলে তার বক্তব্য জানিয়ে চলে এসছে। মুকুল বাবু কেন ডিলে করছেন? মানে কিসের ভয়? না কিছু নয়, না না সিবিআই তো এখন বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ মানে তখন ছিল না। না 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 শুভেন্দু গেলেন 1.5 মাস আগে, আর সিবিআই তো চার্জশিট, রবীন দেব গেলেন 1.5 মাস আগে। না না তাহলে কোন কেলেঙ্কারি এসে চার্জশিট দিল? আরে মশাই কোন কেলেঙ্কারি না তদন্ত নিয়ে আমি ইচ্ছা করে আমি সন্দেহ করি বলছেন এই যে অলরেডি ঝড়ে পড়ে গেল আই মাস্ট নট বিলিভ, নো তৃণমূল লিডার উইল বিলিভ ইট। কি 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 বিলিভ করে আমার আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেতা। দেবনারায়ণ বাবুর কথা অনুযায়ী আগেও শাখা সংগঠন ছিল, 1.5 মাস 2 মাস আগেও সিবিআই বিজেপির। আমি দেবনারায়ণ বাবুর কথা সত্যি হয়, শুভেন্দু অধিকারী গিয়ে নিজের বক্তব্য জানিয়ে এলেন, কংগ্রেস নেতা সোমেন মিত্র জানিয়ে এলেন, রবীন দেব জানিয়ে এলেন। আমার কথা রিজু এটা সমর্থন করবে। এরা প্রথমে তদন্ত করবে, চার্জশিটটা হচ্ছে তারপরে, আর বিচারের ফল তারও পরে। ঘটনাটা যা নিয়ম ইন্ডিয়ান পেনাল কোড বা সিস্টেমে সেটা তো মানতে হবে আমাদের, হয়তো সেটা না। আমি আপনাকে বলছি সুশান্ত তদন্তের জন্য লক্ষণ শেঠ এই রাজ্য সরকার কি আগে চার্জশিট দিয়ে তাকে গ্রেফতার করেছিল? না না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন না, অনেকেই চার্জশিট শেষ গেলে কথাটা কি জানেন, কথাটা হচ্ছে আসল কথাটা হচ্ছে এই রাজ্যে অনেক গাছে অনেক ফল ধরেছে এবং একে একে পাকছে, কবে পড়বে জানি না। সারদা ফল, এমপিএস ফল, রোজ ভ্যালি ফল, জামাত ফল, ইমরান ফল, আসিফ ফল, শ্মশান কেলেঙ্কারি ফল, গাছটা বিরাট, আমি বিরাট দিয়ে শুরু করেছিলাম, সময় একেবারে শেষ। আমি দ্রুত একবার দেখবো এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে। নন্দীগ্রামে অভিযোগ উঠেছিল শাসক দলের ক্যাডাররা নাকি সেই পুলিশ বাহিনীর সঙ্গে মিশেছিল যারা গুলি চালিয়েছিল। অপারেশন সূর্যোদয়তেও একই রকমের অভিযোগ উঠল। মজার কথা হচ্ছে জানেন, যারা সেদিন এই অভিযোগে অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিকভাবে বাংলার আকাশ বাতাস ধ্বনিত করেছিল, আজকে তারা শাসকের ক্ষমতায়, এবং আজকে পারুইয়ে যা ঘটল শাসক দলের ক্যাডারদের সঙ্গে অভিযুক্ত পুলিশ এবং পুলিশের বড় অফিসাররা। দুর্ভাগ্য, তার কারণ এই দুর্ভাগ্যের ইতিহাস, বর্বরতার ইতিহাস এখানে শেষ হচ্ছে না, এর সঙ্গে জুড়ে গেছে আরেকটা মারাত্মক অভিযোগ, যে ঘটনা ঘটে যাওয়ার পর যখন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই মহিলা হাসপাতালের বেডে, তখন সেখানে মোটা টাকা ঘুষ দিয়ে মামলা প্রত্যাহার করার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, তারাও উর্দিধারী পুলিশ কর্মী, পুলিশ অফিসারের নাম করে ঘুষ দেওয়ার অভিযোগ উঠল। এবং একেবারে আমাদের হাতে যে কাগজপত্র আছে, যে এফআইআর আছে, তাতে পরিষ্কার করে এমনকি পুলিশ কর্মীর নাম দিয়ে এই অভিযোগ করা হয়েছে। এই নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের বিষয়। পারুই আছে পারুইতেই ঘুষ দিয়ে মধ্যযুগীয় বর্বরতা ঢাকার চেষ্টা। আমার সঙ্গেই আলোচনার জন্য একদিকে আছেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, আছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক। আমার অন্যদিকে আছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং বিজেপি নেতা অসীম সরকার। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে
সেই মহিলার স্বামী আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অত্যন্ত নৈতিক কারণে টেলিভিশনের নিয়ম মেনে আমরা তার পরিচয়, নাম আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না, তার চেহারাও প্রকাশ করতে পারছি না। তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে মারাত্মক অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে পরিবারের তরফ থেকে, আপনাদের দেখাবো। মধ্যযুগীয় বর্বরতার জন্য জামিনযোগ্য ধারা। বীরভূম কাণ্ডে প্রেক্ষিতে এমনই নজিরের সাক্ষী গোটা রাজ্য। অভিযোগকারিণী দাবি করেছেন তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তার গোপনাঙ্গে বিচুটি পাতা ঘষে দেওয়া হয়, ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে দেওয়া হয়, তার আঙুল ভেঙে দেওয়া হয়। কিন্তু অভিযোগ যেখানে এত গুরুতর, সেখানে কোন ধারায় মামলা করল পুলিশ? ভারতীয় দণ্ডবিধির 323 ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত, 324 ধারায় মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত, 325 ধারায় মারাত্মক আঘাত, 341 ধারায় জোর করে আটকে রাখা, 354 ধারায় শ্লীলতাহানি এবং 34 নম্বর ধারায় অনেকে মিলে একই অপরাধ সংগঠিত করা, যার মধ্যে শুধুমাত্র 354 নম্বর ধারাটি জামিন অযোগ্য। অথচ আইনজীবী মহলের একাংশের মতে এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে অপহরণ এবং হত্যার চেষ্টার ধারা দেওয়া অবশ্যই উচিত ছিল পুলিশের। মেয়েটিকে যখন তুলে নিয়ে গেল, কেন কিডন্যাপিং এর জন্য নির্দিষ্ট ধারা দেওয়া হবে না? 363-র পাশাপাশি 364 বা 367, যেগুলিতে 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড রয়েছে, তো সেই ধরনের ধারা কেন এখানে দেওয়া হলো না? এটা কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের সমগুণ সম্পন্ন, তাহলে কেন 307-এর মতো গুরুত্বপূর্ণ ধারা দেওয়া হবে না? একজন মহিলার শ্লীলতাহানি হয়েছে, তাহলে শ্লীলতাহানির জন্য নির্দিষ্ট ধারা দেওয়া হয়েছে কি? শুধু তাই না, নির্যাতিতার স্বামী অভিযোগপত্র পুলিশ অফিসারদের নাম স্পষ্ট করে উল্লেখ করা সত্ত্বেও এফআইআরে তাদের একজনেরও নাম দেওয়ার প্রয়োজন বোধ করেনি পুলিশ। এমনকি বুধবার বুদবুদ থানায় দায়ের করা পৃথক অভিযোগপত্রেও নির্যাতিতার মা, পারুই থানার ওসি অমরজিৎ বিশ্বাস, এসওজির ওসি কার্তিক মোহন ঘোষ, এসডিপিও বোলপুর অমলান কুসুম ঘোষ, ওসি ইলামবাজার মোহাম্মদ আলী, এসওজি 2 জন পুলিশ কনস্টেবল এবং বুদবুদ থানার এক পুলিশ কর্মী ডিপি পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগপত্রে মারধর, শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এমনকি বুদবুদ থানার এক পুলিশ অফিসার মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়েছেন বলেও দাবি নিগৃহীতার মায়ের। যদিও এত কিছু সত্ত্বেও হুঁশ নেই পুলিশের। এখনো পর্যন্ত অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা বলতে চাপের মুখে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিক মোহন ঘোষকে সাসপেন্ড এবং এসডিপিও বোলপুরকে শোকজ, যা দেখে নানা মহলে প্রশ্ন, এই সবই তো বিভাগীয় ব্যবস্থা, এর সঙ্গে আইনের সম্পর্ক কোথায়? এমন বর্বরতার অভিযোগ ওঠার পরও শুধুমাত্র সাসপেন্ড হয়ে রেহাই পেয়ে যাবেন এই অফিসাররা? সাসপেনশন তো কিছুদিন বাদে উঠিয়ে নেওয়াও যেতে পারে। এত কিছুর পরেও কেন অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না? কেন বিচার পাবে না এই 4 বছরের শিশু, যার চোখের সামনে তার মাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়? কি করলো পুলিশ? তারপর মারলো। কি দিয়ে মারলো বাবু? লাঠি দেয়া। কি বলছিল তোমার পুলিশ? পেটটা রেখে নেবো তাই বলছিল। বলছে। একদিকে যখন পুলিশের বিরুদ্ধে উঠেছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, তখন তৃণমূলের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এর কি বিধান হবে না? এর কি বিচার হবে না? টাকা পয়সা যে কত টাকা লাগবে তোমরা মিটিয়ে দাও, তোমরা ক্যাশটা তুলে নাও। এদিকে নির্যাতিতার মায়ের পাশাপাশি এদিন বর্তমানে বুদবুদ থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন তার এক আত্মীয়। তার অভিযোগ, নির্যাতিতার বাড়ির ঠিকানা না বলতে চাওয়ায় তাকে বাড়ি থেকে বের করে মারধর করেন পুলিশ কর্মীরা। গোপাল চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি নির্যাতিতা মহিলার স্বামীর কাছে যাব, আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে কারা হুমকি দিচ্ছে, কারা ঘুষ দিচ্ছে এই মামলা তুলে নেওয়ার জন্য, ঘুষের অফার দেওয়ার চেষ্টা করছে, ঘুষের প্রস্তাব দিচ্ছে, একটু বলুন দয়া করে। এগুলো সব তৃণমূলের লোক। আচ্ছা, আজকে যে অভিযোগপত্র আমাদের হাতে এসছে, নির্যাতিতার মা তিনি অভিযোগ করছেন, গোটা ঘটনার বিবরণ আছে, আমি সেই দিকে যাচ্ছি না, আমরা সবাই জানি কতটা বর্বর সেই বর্ণনা। উনি লিখছেন, এই নারকীয় অত্যাচারের পর বুদবুদ থানার এক পুলিশ আধিকারিক তার নাম অবধি দিয়ে দিচ্ছেন, বুদবুদ থানার বড়বাবুর নাম করে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেয় যাতে আমি আইন এবং আদালতের দ্বারস্থ না হই, এবং তার মোবাইল নাম্বারটি দিয়ে যায়। আপনি বুঝতে পারছেন, এটা অত্যন্ত মারাত্মক অভিযোগ। অর্থাৎ আপনাদের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে, টাকা দিয়ে আপনাদের মুখ বন্ধ করার চেষ্টা, এবং একজন পুলিশ কর্মী তার নামও দিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ। শাসক দল এবং পুলিশ কর্মী তারা কি একসঙ্গে কাজ করছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, একসঙ্গে কাজ করছে তারা। নাই, পুলিশ আর তৃণমূলের লোক একসাথে যে ধরে নিয়ে আসছে, তারপর তাকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, তারপর তার
সারা গায়ে বিছিতি পাতা লাগানো হচ্ছে, সব তো পুলিশ এবং নেতাদের লোক এসে করছে এটা। আপনাদের অভিযোগপত্রে আরও দেখছিলাম যে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে আপনারা বলছেন যে সেই গাড়িটিও অত্যন্ত উচ্চপদস্থ একজন পুলিশ অফিসারের, অর্থাৎ গোটা ঘটনার সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরা, শাসক দলের কর্মীরা নন, পুলিশের অফিসাররা যুক্ত আছেন এবং যথেষ্ট উচ্চপদস্থ অফিসাররা। হ্যাঁ, ওই গাড়ি পুলিশ গাড়ি নিয়ে যায় আর একটা নেতাদের গাড়ি নিয়ে যায়, যার নাম মোস্তফা, তার গাড়িটা নিয়ে যায়। আচ্ছা। আর আমাদের গ্রামের 6-7 জন যায়। আচ্ছা, এই যে আপনার স্ত্রীকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে অত্যাচার করা হলো, সেই গাড়িটাও অর্থাৎ পুলিশের গাড়ি ব্যবহার করা হয়েছে, একটি নেতার গাড়ি একটি পুলিশের গাড়ি বলছেন আপনি? আচ্ছা, আমি জয়ন্তবাবুর কাছে আসবো। অন্যায়ভাবে আটকানো 341 আইপিসি, মারধর 324, শ্লীলতাহানি 354, মানে আমি বলছি যে তা একটা অংশ ছাড়া সবকটা জামিনযোগ্য, মানে যেখানে কিডন্যাপিং, অ্যাটেম্প টু মার্ডার আপনি বলছিলেন যে ধারা দেওয়া যেত, কেন? এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে 6 টিএমসি সাপোর্টার্স অ্যান্ড পুলিশ, কোনো পুলিশের নাম নেই, অথচ অভিযোগপত্রে স্পষ্ট প্রত্যেক পুলিশ কর্মী, পুলিশ অফিসারের নাম। প্রথম কথা হলো এই ধরনের যে অভিযোগ, এটা কিন্তু আমরা মানে 1860 সালে ভারতীয় দণ্ডবিধি যখন প্রণীত হলো তখন সম্ভবত ব্রিটিশরাও ভাবতে পারেননি যে এরকম অত্যাচার করা যায়, প্রাইভেট পার্টসে বিচুটি পাতা ঘষে দেওয়ার মতো একটা অফেন্স আসতে পারে। সেই জন্য আমি তন্ন করে খুঁজেও এর জন্য কি নির্দিষ্ট ধারা হয় আমি বুঝতে পারিনি। তবে এটা ঠিক, এটা বুঝতে পারছি যে কিডন্যাপ বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ধরে নিয়ে যাওয়া, এর জন্য কিন্তু এমন ধারা প্রয়োগ করা যেত যেখানে 10 বছর থেকে যাবজ্জীবন অবধি কারাদণ্ড রয়েছে, সেই ধারাগুলো কিন্তু দেওয়া হয়নি। এটা হাত ফালা করে কাটা অ্যাটেম্প টু মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার হতে পারতো, হার্ট বলে একটা কথা আছে, পাশাপাশি গ্রিভাস হার্ট অর্থাৎ গুরুতর আঘাত, যেমন এখানে তার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, তার হাত ফালা করে চিড়ে দেওয়া হয়েছে, সেই গ্রিভাস হার্টের ধারাগুলিও দেওয়া হয়নি। না দেখুন সুমন, আরেকটা কথা, আপনারা একটু আগে এই নির্যাতিতার মা বলছিলেন যে ন্যায় বিচার কি পাবো না, এইখানে একাধিক অনুষ্ঠান আমি করে গেছি, যেটা কামদুনি থেকে কোরপান শাহ, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কিন্তু একই কথা বলছেন, ইনসাফ কি পাবো না, ন্যায় বিচার কি পাবো না। যেটা হয়েছে একজন অভিযুক্তকে খুঁজতে এসে তার কাকিমা বা পিসি তাকে ধরে নিয়ে চলে যাওয়া, তাও মহিলা পুলিশ ছাড়া পুলিশেরা এসেছিল, যেটা মানবতার চরম বিরোধী। একটা সময় ছিল যখন সুজাতদারা প্রায় মানবাধিকার সংগঠন হয়ে মামলা করতেন, আজকাল করেন না, কেন জানি না। এটাও ঠিক যে পশ্চিমবাংলায় মানবাধিকার সংগঠন নেই বা মানবাধিকার কমিশন নেই, থাকলে তাদের ছুটে আসা উচিত ছিল এবং আদালত তো পরে, আগে কেন মানবাধিকার সংগঠনগুলি আওয়াজ তুললেন না যে যা হয়েছে এটা চরম মানবতা বিরোধী, তারপর তো আসবে আদালত। এবং মানবতার রক্ষা করার কাজ, মানুষের সম্পত্তি জীবন রক্ষা করার কাজ তাদের উচ্চপদস্থ আধিকারিকরা, কোনো একজন পুলিশ কর্মী কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন তা না, অর্গানাইজড ভাবে এই ক্রাইম করা হয়েছে যা অভিযোগ। এবং এটাও অভিযোগ যে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ এসে হয় পরে নির্যাতিতার সঙ্গে একটা কম্প্রোমাইজ করছে, তাকে চাকরি দেওয়া হচ্ছে অথবা তাকে টাকা পয়সা দিয়ে লোভ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। কদিন আগে একটা গণপ্রহারের ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু আমরা দেখলাম ওইভাবে তার বাড়ি, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, তাকে চাকরি দেওয়া হলো, বা চাকরি নয়, তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাতে সে মামলা না করে সেটা করা হলো। এটা যদি হতে থাকে পশ্চিমবাংলার প্রবণতা, তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষের কপালে অশেষ দুর্দিন আসছে, যেখানে প্রতিটা মানুষ আহত হবে আর তারপর সেখানে কম্প্রোমাইজ করে নেবে পুলিশ আর নেতারা, টাকা দিয়ে কেনার চেষ্টা হবে। সোজা কথা, আমি সুজাতদার কাছে আসবো, তার আগে আপনাদের দেখাবো কার বিরুদ্ধে অভিযোগ, একেবারে পরিষ্কার নাম করে অভিযুক্ত পুলিশ অফিসাররা, আবার বলছি উচ্চপদস্থ অফিসাররা এবং কর্মীরা কারা। বীরভূমে মহিলার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ মহলেরই একাংশের মাথা হেঁট। তারা বুঝে উঠতে পারছেন না অভিযুক্তকে ধরতে গিয়ে তার আত্মীয়ের সঙ্গে এমন আচরণ কিভাবে সম্ভব। বিশেষ করে গোটা ঘটনায় একাধিক পদস্থ পুলিশকর্তার নাম জড়ানোয় প্রশ্নটা আরও জোরালো হয়েছে। মহিলার স্বামীর দাবি, সোমবার পাড়ুই থানায় তিনি যে অতিরিক্ত অভিযোগপত্রটি দায়ের করেছেন তাদের মধ্যে নাম রয়েছে এসডিপিও বোলপুর, সিআই বোলপুর এবং এসওজির ওসি কার্তিক মোহন ঘোষের। পাড়ুই থানার পুলিশ এ বিষয়ে মুখে কুলু পাটলেও পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নির্যাতিতা মহিলা আগাগোড়ায় এসডিপিওর গাড়িতেই ছিলেন। এমনকি ঘটনার সময় এসডিপিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও পুলিশ সূত্রে দাবি। আরও জানা গিয়েছে, মহিলার ওপর অত্যাচারের পর তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার পর ইলামবাজার থানায় ছেড়ে দিয়ে যান এসডিপিও এবং এসওজির ওসি। কিন্তু নানা মহলে প্রশ্ন, প্রথমত অভিযুক্তকে না পেয়ে কেন তার আত্মীয় ওই মহিলাকে রাতে তুলে আনলো পুলিশ? দ্বিতীয়ত, ওই মহিলার শ্বশুরবাড়ির সাপ্তরে অর্থাৎ পাড়ুই থানা এলাকায়, তাহলে কেন তাকে ইলামবাজার থানায় ছেড়ে দিয়ে গেলেন এসডিপিও এবং ওসি কার্তিক মোহন ঘোষ? কেন তাকে পাড়ুই থানায় ছেড়ে দিয়ে এলেন না?
কার্তিক মোহনের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। 2 মাস আগে পাড়ুই থানার ওসি থাকাকালীন হেফাজতে থাকা বন্দীকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর মতো হাস্যকর ভুলও করতে দেখা গিয়েছে এই অফিসারকে। বিষয়টি নিয়ে আদালতের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয় তাকে। আদালত কক্ষে কাঠগড়ায় তুলে বিচারক তাকে প্রশ্ন করেন, যাকে আপনারা আগেই পিসিতে নিয়েছেন তাকে ফের গ্রেফতার দেখালেন কিভাবে? কার্তিক মোহন ঘোষ ল অ্যান্ড অর্ডারের সমস্যার কথা বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও তাকে থামিয়ে দিয়ে বিচারক কড়া সুরে বলেন, ল অ্যান্ড অর্ডার বলবেন না, শুধু অর্ডার বলুন, ল আপনারাই মানেন না। এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার এবং বিচারের গর্ভপাত বলেও তুলোধনা করেন বিচারক। তীব্র ভর্ৎসনার সুরে তিনি পাড়ুই থানার তৎকালীন ওসি কার্তিক মোহন ঘোষের উদ্দেশ্যে বলেন, এই পরিস্থিতি তৈরি হলো পুলিশ অফিসারদের চূড়ান্ত অকর্মণ্যতার জন্য। অফিসারের দেওয়া নথিতে অন্ধের মতো সই করেছেন ওসি। মামলার প্রেক্ষিতে পাড়ুই থানার দায়িত্বপ্রাপ্ত কার্তিক মোহন ঘোষকে যত দ্রুত সম্ভব ওসির পদ থেকে সরানোর জন্যও পুলিশ সুপারকে অনুরোধ করেন বিচারক। এছাড়াও সিউড়ি থানায় থাকাকালীন এক অভিযুক্তকে ধরতে গিয়ে মায়ের সামনেই তার বুকে লাথি মারার অভিযোগ উঠেছিল কার্তিক মোহন ঘোষের বিরুদ্ধে। ওই অভিযুক্তের মৃত্যুও হয়েছিল। পরে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে একা কার্তিক মোহন নন, তার ওপরওয়ালাদের দিকেও অভিযোগের আঙুল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এসওজির ওসি কার্তিক মোহন ঘোষের দাবি তিনি যা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী। তাই নানা মহলে প্রশ্ন, এর পরেও কি করে দায় এড়াবে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ? জেলা পুলিশের সর্বেসর্বা এসপি বা দায় এড়াতে পারেন কি করে? গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি একবার নির্যাতিতার স্বামীর কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশই তদন্ত করছে, শুধু এক বিভাগ এবং অন্য বিভাগ। আপনি ন্যায় বিচার পেতে পারেন এই পুলিশি তদন্তে? ভরসা আছে এদের ওপর? না, আমার কোনো ভরসা নেই। ওই পুলিশ যদি তদন্ত করে তাহলে আমার কি ভরসা আমি ওই পাবো? কাদের তদন্তে ভরসা আছে? কাদের তদন্ত দাবি করবেন আপনারা? আমার কাছে যদি অন্য অফিসার দিয়ে যদি তদন্ত করে তাহলে আমি তাদের উপর ভরসা রাখতে পারি। আচ্ছা, আমি সুজাতদার কাছে যাবো। সুজাতদা, একদম পরিষ্কার ফিজিক্যালি ইনভলভ, মানে তো মদত বা তাদের অনুমতি নিয়ে গেছেন এরম নয়। 3টে থানার ওসি, আইসি, এসডিপিও, মানে নামের তালিকা দিয়ে অভিযুক্ত। কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হবে? মানে আমার বক্তব্য যে কেন গ্রেফতার করা হবে না, কেন সাসপেনশন, কেন শোকজ? দুটো। প্রথম কথা হচ্ছে যে এফআইআরটা ঠিক মতো লেখাই হলো না, মামলা শুরুটাই গণ্ডগোল হলো। এবং জয়ন্ত নারায়ণ জানে যে পুলিশ অফিসার যদি হায়ার র্যাঙ্কের হয় তাহলে প্রোটেকশন ক্লজ আছে 197, সেখানে পুলিশ ওই প্রোটেকশনের আমার বিরুদ্ধে মামলা করতে গেলে ও রাজ্যপালের অনুমতি লাগবে, যদি এগুলো সুপ্রিম কোর্টে ডিসাইডেড ইস্যু হয়ে আছে। কিন্তু এই ধরনের অত্যাচার 70-এর দশকে নারীদের ওপর হয়েছে, সিগারেটের ছাঁকা থেকে শুরু করে সব। 80-র দশকে, 90-এর দশকে, 2010-এও একজন মহিলাকে স্বামীকে না পেয়ে পুলিশ নিতম্ব পুড়িয়ে দিয়েছে। এরমও ছবি আমরা প্রচুর ক্যাম্পেইন করেছি। ফলে এই অত্যাচারটা আছে, কেন হচ্ছে বারবার? যদি এটা ধারাবাহিকতা দেখি কামধনু থেকে শুরু করে তার আগের পরম্পরায় হচ্ছে কেন? এটা বড় কারণ যেটা হচ্ছে ইম্পিউনিটি। আমাদের মানবাধিকার আন্দোলনে সবচেয়ে বড় শব্দ হচ্ছে ইম্পিউনিটি পাওয়া, আইন থেকে অব্যাহতি পেয়ে যাওয়া, উল্টো দিক থেকে ইনসাফ না। আপনি বলছেন গায়ে পুলিশের উর্দি বলে এই অন্যায়টা করেও তার ছাড়পত্র হবে না। এবং ও ভালো করে জানে এই মামলাটা কিভাবে হবে। পুলিশ মামলা চালাবে, কমপ্লেন কেস তো, মানে পুলিশের মামলা তো, পুলিশের বিরুদ্ধে মামলা তো পুলিশ করবে না। কাকের মাংস খায় না, ভ্রাতৃত্ববোধ কাজ করে। ন্যাশনাল পুলিশ কমিশনের বিখ্যাত উক্তি আছে, টাইজ অফ ব্রাদারহুড কাজ করে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট বডি। ইন্ডিপেন্ডেন্ট বডি হলে আর এক ধরনের পুলিশ, হয় রাজ্যের পুলিশ অথবা বাইরের কোনো পুলিশ কেনে তদন্ত করতে পারলে এগেন আবার হাইকোর্টের নজরদারি রাখতে হবে বা কোনো একটা কোর্টের নজরদারি, যা শাসক শ্রেণীর সঙ্গে জড়িয়ে আছে। এবং ঘুষ দেওয়া মানে হচ্ছে মামলাটা তুলে নাও। আপনারা জানেন লালগড়ে চিটামণি মুর্মুকে মারা হয়েছে, এবারে গিয়ে এখন বলছে আমায় মারেনি, কার জন্য? শাসক দলের চাপে পড়ে যে আবার এসে যাবে যৌথ বাহিনী হিসাবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম 5টা উদাহরণ এই মুহূর্তে আপনাকে দিতে পারি যে মারাত্মক অভিযোগ কিন্তু তারপর সেটেলমেন্ট হয়নি। এবং আপনি যে রিজওয়ানু, আপনি সিঙ্গুর তুললেন, নন্দীগ্রাম বললেন, সিঙ্গুরে তাপসী মালিক, তারপরে রিজওয়ানু নিয়ে উত্তাল হয়েছিল। কোথায় ন্যায় বিচার কি হয়েছে? ন্যায় বিচার করে প্লেসমেন্ট হয়েছে। কোন এই মুহূর্তে কেন্দ্রে আপনাদের সরকার, অসীম বাবু, কোন কেন্দ্রীয় টিম, কেন্দ্র থেকে কোন আপনারা? কেন্দ্রীয় মহিলা কমিশন 23শে জানুয়ারি আসছেন। আচ্ছা। এবং সম্ভবত কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নিজে আসছেন। আমার কাছে সব থেকে যেটা আপনাদের আদিম বর্বরতা শব্দটা, যেটা মধ্যযুগীয় বর্বরতা, এটা মধ্যযুগীয় না, আমি আদিম বর্বরতা শব্দটা ব্যবহার করছি। একটি মহিলাকে 70 গ্রামের একটি ছেলেকে খোঁজার জন্য
আপনি এলেন গলসি থানার আন্ডারে, কাঁকসা থানার আন্ডারে, বর্ধমান ডিস্ট্রিক্ট পার হয়ে চলে গেলেন, একটি মহিলাকে আপনি তুলছেন, একটা মহিলা পুলিশ সঙ্গে নেই, আপনি 6 জন উচ্চপদস্থ পুলিশ অফিসার সঙ্গে একজন ওয়ান্টেড ক্রিমিনাল যাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও, তাকে সঙ্গে নিয়ে আপনারা চললেন। একে নিয়ে এসে মহিলাটিকে তুলে যদি তুললেনই, কোথায় যাওয়া উচিত ছিল? থানাতে। তা না করে কোথায় গেলেন? তাপস পালের কথাটা ফলো করার জন্য তাপস পাল যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সেখানে সেই জঙ্গলে তাকে নিয়ে গেলেন। তাহলে তো ট্রেনিং দিদি এসপিও তো অভিযোগের উঠতে পারছেন না, অন্য জেলার পুলিশ না। আমি বলছি তাপস পালের অনুমতি ক্রমে প্রথম কথা কোন মহিলাকে সন্ধ্যাবেলা থেকে তুলতে পারেন না, সন্ধ্যার পরে তুলতে পারেন না। আরেস্ট আমি ওয়ান্টেড মহিলা পারে না। 2 যদি আমার জন্য কোনো কেসের জন্য আমাকে অনুমতি নিতে, আমার জিজ্ঞাসাবাদ দরকার, বাড়িতে আসতে এগুলো সমস্ত বলা আছে, এর বাইরে আমি একবার সমীরবাবুর কাছে যাবো। সমীরবাবু, এই রাজ্যটা তো আদালত চালাচ্ছে, নবান্ন থেকে চলছে না। কালকে রাজ্যের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কি বলেছেন আপনি শুনুন। কোর্টের চাপে পড়ে এখন বলছেন এসপিকে দিয়ে তদন্ত করানো হতে পারে, আগে কেন হয়নি? সাসপেন্ড নবান্ন করেনি, প্র্যাকটিক্যালি কোর্টের চাপে হয়েছে। এবং মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওসিকে সাসপেন্ড করা হয়নি কেন, মঞ্জুলা চেন্নু বলেছে। আমি বলছি এই চাপে ন্যূনতম যে ব্যবস্থা সেটা তারপরে নেওয়া হলো, কেন অ্যাকশন নেওয়া হবে না? না, প্রথমেই বলি অত্যন্ত নিন্দাজনক ঘটনা যেটি ঘটেছে এবং রাজ্যপাল সঙ্গে সঙ্গে জাতীয় লজ্জা নয়। দেখুন, এই যে এক্ষুনি বলছিলেন না তাপসী মালিক উদাহরণ দিয়ে আপনি ঢাকা যাবে না, একবারেই না। কিন্তু এই রাজ্য পুলিশের লোকেরাই তো যে অন্যায় করেছে তাকেই ক্লোজ করেছে, সাসপেন্ড করেছে। তাপসী মালিকের মতন নৃশংস ঘটনার পাশে এই ঘটনা রাখা, সেটা তো যতগুলো ঘটনা ঘটবে রাজ্যের লজ্জা, দুটোই সমান। রাজ্যপালকে জানানো হয়েছে, রাজ্যপালকে আমরা জানাতে, রাজ্যপাল সঙ্গে সঙ্গে ফোন করেছেন, অবশ্যই রাজ্যপাল তো এই রাজ্যেরই একজন প্রশাসক, তিনি আমার হোম মিনিস্টার এটা করেননি কেন? নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে উনি উনি ডিজি কে সরাসরি ফোন করেছেন আমাদের সামনে, আমার সামনে হতে পারে। কিন্তু ডিজি হলেও তো এক্ষুনি বললেন যে নবান্নের ডিজি যে কথাটা হচ্ছিল, তাও হলে তো সেই ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে নেওয়া। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হোম মিনিস্টার করেননি কেন? হোম মিনিস্টার পদত্যাগ করবেন না কেন? হোম মিনিস্টার একজনের পদত্যাগ কি করা কেন করবেন না বলুন না? এরকম একটা মহিলাকে ঘটেছে, জঙ্গলে তৈরি মানেই সঙ্গে সঙ্গে সবে কি ঘটনা ঘটে? সমাজ কত আছে আপনারা তো দেখেছেন যে তাপসী মালিক মহিলাকে আন্দোলনে ওয়ান্টেড ক্রিমিনাল আর ওয়ান্টেড পুলিশ জঙ্গলে নিয়ে যাচ্ছেন যথেষ্ট নিন্দনীয়। তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, একজনকে ক্লোজ করা একজনকে ক্লোজ করা হচ্ছে রাজ্যপালের মারফত, ধরে নিলাম যারা টপ লেভেলের এখানে যাদের নাম অ্যাকিউজড হয়ে আছে তাদের কেন এখনো অব্দি সরানো হয়নি? সাসপেনশন না হলে, আমি সাসপেনশন মিনিমাম বলছি না না, সুয়েদা ক্লোজ মানে কি বসে বসে মানে কি কাজ সময় নেই, আমি ক্লোজ করব কিসের শাস্তি? তাহলে কি ক্লোজ করা হয়েছে মামলাটাকে একটা কথা, এই পুলিশ হচ্ছে কলোনিয়াল পুলিশ, না না আপনি ইংরেজদের পর থেকে এইটা বললে হবে না। এই পুলিশ কিন্তু রাজত্ব করে আসছে 8 বছর পর। শুনুন, আপনি 3 বছরে তো পুলিশটা তৈরি করেন, তাহলে পুলিশকে আগের পুলিশই তো এখনো আছে, সেন্সিটাইজ করা কোন সব রাজনৈতিক মানুষ এগিয়ে আসুন। আমার ইন্টারেস্টিং লাগছে যে মোটামুটি পারুইয়ের 2000 সেই পুলিশদেরকে সাসপেন্ড করতে হবে। ফাইন ফাইন, একদম ঠিক বলেছেন, প্রমাণিত হলে সাসপেন্ড করতে হবে। সবথেকে এক সেকেন্ড প্লিজ 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 সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই 2015-র পারুইয়ের ঘটনা সূত্র এবং রুট এবং শেকড় খুঁজতে আমরা ব্রিটিশ যুগে চলে গেছি। মানে এখনকার বর্বরতাকে অতীত দিয়ে আবার বলছি জাস্টিফাই করা যায় না, তার কারণ এই ঘটনা একটা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটেছে এমনটা নয়। এর আগে বহু ঘটনায় আমরা দেখেছি যে শাসক দল যেখানে যুক্ত সেখানে পুলিশের যে ভূমিকা, রক্ষকের ভূমিকা পালন করার কথা, ঠিক তার উল্টো ভূমিকা পালিত হয়েছে, একবার নয় বহুবার সাম্প্রতিককালে।
বীরভূমের এক মহিলার সঙ্গে পুলিশের এই আচরণে হতবাক সকলেই, সমালোচনার ঝড় সর্বত্র। সাম্প্রতিককালে অবশ্য বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। অভিযুক্ত শাসক দলের হলেই সরাসরি হস্তক্ষেপ করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছে পুলিশ। এমন অভিযোগও ভুরি ভুরি পাড়ুই থেকে ভাঙড় হয়ে আলিপুর। পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডের পর তার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সই করানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, সেই সাদা কাগজে কিছু নাম ঢুকিয়ে সেটাকেই এফআইআর হিসেবে গ্রহণ করে পাড়ুই থানা। প্রত্যাশিতভাবেই যে এফআইআরে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম ছিল না। একই অভিযোগ ওঠে ভাঙড় কাণ্ডেও। সাদা কাগজে সই করতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে লেদার কমপ্লেক্স থানার পুলিশের বিরুদ্ধে। নিহত রমেশ ঘোষালের বৌদি দাবি করেন, খোদ আরাবুল ইসলাম সেই সময় থানায় বসেছিলেন। এই ভাঙড় কাণ্ডে ফের একবার লেদার কমপ্লেক্স থানার পুলিশের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ তোলেন তৃণমূলের ধৃত প্রাক্তন পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডল। আলিপুর থানায় শাসক দলের অনুগামীদের হামলার সময় ফাইল দিয়ে মাথা লুকোতে হয়েছিল পুলিশকে। পরে সেই পুলিশের বিরুদ্ধে আসল অভিযুক্তদের আড়াল করে নির্দোষ কয়েকজনকে গ্রেফতারের অভিযোগ ওঠে, যাদের তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দেয় আদালত। তৃণমূল সাংসদ তাপস পালের কুকথার বিরুদ্ধে বিরাটির বাসিন্দা বিপ্লব কুমার চৌধুরী নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু অভিযোগ পুলিশ সেই সময় অভিযোগপত্রটিকে জেনারেল ডায়েরি বা এফআইআর কোনোভাবেই গ্রহণ করেনি। পরে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। বিরোধীদের দাবি, মনিরুল ইসলাম, অনুব্রত মণ্ডল, উষারানী মণ্ডল, দীপালি সাহা, তিলক চৌধুরী, সুদীপ্ত ঘোষেদের ক্ষেত্রে যেভাবে নিষ্ক্রিয় থেকে তাদের সুবিধা করে দিয়েছে পুলিশ, সেভাবেই সরাসরি হস্তক্ষেপ করেও শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ দ্বিধা করেনি বলেই দাবি বিরোধীদের। এবিপি আনন্দ। আমি নির্যাতিতার স্বামীর কাছে আরেকবার যাব। এই মুহূর্তে ঠিক কি চাইছেন আপনারা? আমি চাইছি, আমার তো কোনো নিরাপত্তাই নাই, আমার কাছে কোনো নিরাপত্তা দেয় নাই এখনো পুলিশ। অর্থাৎ আপনি এবং আপনার পরিবার এই অভিযোগ করার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন, কোনো মানে সুরক্ষিত মনে করছেন না নিজেদের? না। জয়ন্তবাবু, কি করা যায়? প্রথম কথা হচ্ছে যে পুলিশ অফিসাররা এর মধ্যে ইনভলভ, তাদের যদি সরিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু এই মামলা প্রমাণ হবে না, জেলা থেকে পারে না, পুরো জেলা থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিতে হবে যদি সৎ এবং সুষ্ঠু একটা ইনভেস্টিগেশন চাওয়া যায়, এবং দ্যাট টু রাজ্য পুলিশ দিয়ে কিন্তু হবে না। রাজ্য পুলিশ দিয়ে এই মামলা তদন্ত হতে পারে না। আর দ্বিতীয় কথা, যে উনি যে নিরাপত্তার কথা বলছেন, নিরাপত্তা যদি ওনাকে এক্ষুনি না দেওয়া হয় রাজ্য পুলিশ ছাড়া অন্য কাউকে দিয়ে, তাহলে কিন্তু এই মামলাটা শেষও দেখবে না। হয় ভয় দেখানো হবে, নয় প্রলোভন দেখানো হবে। ঠিক যেভাবে হাসপাতালে গিয়ে ঘুষের প্রলোভন দেখানো হয়েছে। এবং দুই, সবচেয়ে হচ্ছে যে বহু মামলায় মূল সাক্ষী নিখোঁজ হয়ে গেছে। বিশেষ করে অভিযোগ যখন এত প্রভাবশালী, এইভাবে লিখেছেন সাহস করে এই অবধি 19 তাকে 19, কিন্তু তাকে মামলা পরিচালনা করা যাবে না। ফর ওয়ান্ট অফ উইটনেস এই বদমাইশ গুলো আবার যাবে। এবং দুই, আর একটা বলে, শাসক দল যারা ক্ষমতায় আছে গুড গভর্নেন্স দেবে, আমাদের ট্যাক্সের পয়সায় চলে, তারা যদি এরকম পুলিশকে প্রশ্রয় দেয়, ন্যায় বিচারের দাবিতে এই অনুষ্ঠান আজকে শেষ হোক। আমরা প্রত্যেকে অন্তত এইখানে একমত হই, রাজনৈতিক চাপানুতার বাদ দিয়ে, যে এই বর্বরতা এটাই শেষ ঘটনা হোক। আবার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে। আবার আজকের সময় এখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক ভালো থাকবেন সবাই। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক ডিপিএস নর্থ কলকাতা, অ্যাডমিশনস ওপেন ফর প্রি নার্সারি টু ক্লাস 8। প্রান্তে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র, শালিমার শেফ গুঁড়ো মশলা, এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।